হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম জিয়াং রেন একটা জমি কিনেছিল আর ওই জমিটার অ্যাডভান্স স্বরূপ $30,000 দিয়েছিল। এটা দেখার পর ম্যানেজার জু একদম অবাক হয়ে গেছিল আর ম্যানেজার জু মনে মনে বলতেছিল, এটা কিভাবে সম্ভব? এই ছেলের কাছে $30,000 আছে আর এই একটা জমির পেছনে লাখ লাখ টাকা খরচ করতেছে। একজন লোক এতটা পাগল কিভাবে হতে পারে? এই জায়গাটা তো সিটির কাছেও নয় আর এর আশেপাশে তো কোনো হাইওয়েও নাই, আর তার সাথে এই জায়গাতে কোনো কনস্ট্রাকশনও করা হয়নি, শুধু এই জায়গাতে কয়েকটা আনফিনিশ ফ্যাক্টরি পড়ে আছে। আমি কি এই সত্যটা লাগিয়ে সত্যি কোনো ভুল করে ফেললাম নাকি? এখন কি আমাকে সত্যি গোল্ডেন জেলি খাওয়া লাগবে নাকি? জিয়াং রেন বলতেছিল, ম্যানেজার জু কি হলো আপনার? আমি তো পেমেন্ট করে দিয়েছি, এখন আপনার পালা। আমি আজকের আগে পিগ ছাড়া কোনো প্রাণীকে গোল্ডেন জেলি খেতে দেখিনি আর আমি আজকে প্রথমবার হিউম্যানকে গোল্ডেন জেলি খেতে দেখবো। সত্যি এটা দেখে অনেক মজা হবে। আর তখনই আমরা দেখি ওইখানে থাকা সবাই ম্যানেজার জুকে বলতেছিল, ম্যানেজার জু তাড়াতাড়ি গোল্ডেন জেলি খাওয়া শুরু করো, সত্যি এটা দেখে অনেক মজা হবে। আর আমরা তো অলরেডি স্ট্রিমিং চালু করে দিয়েছি, আর তোমার যদি গোল্ডেন জেলির কমতি হয় তাহলে আমরাও অনেকগুলো দিতে পারবো। ওইখানে আরেকজন বলতেছিল, আমি তো কালকে রাতে অনেক ভালো খাবার খেয়েছি, তাই আমার গোল্ডেন জেলিও অনেক ভালো হবে। আর তখনই সিস্টেম বলে, হোস্ট আপনি এখনো পর্যন্ত আপনার টাস্ক কমপ্লিট করেননি, যত তাড়াতাড়ি সম্ভব আপনি টাস্ক কমপ্লিট করুন আর জম্বির এরা আসার আগেই আপনাকে রেডি করুন। জিয়াং রেন ভাবতেছিল, ব্রাইড প্রাইজের জন্য আমি যে টাকাগুলো রেখেছিলাম ওই টাকাগুলো আমি জমি কিনতে খরচ করে ফেলেছি, তো এখন আমাকে এইটা ভাবতে হবে যে কিভাবে আমি এতগুলো খাবার স্টক করব। আর তখনই আমরা দেখতে পাই বস ক্যাংকে, ও জিয়াং রেনের পাশ দিয়ে যাচ্ছিল। বস ক্যাং ভাবতেছিল, 1 মিনিট দাঁড়াও, এই জিয়াং রেন এই রিয়েল এস্টেট কোম্পানির সামনে কি করতেছে? এমনটা কি হতে পারে যে এইখানে এই জমি কিনতে এসেছে? কিন্তু তখনই ও সামনের দিকে দেখে অবাক হয়ে যায়, অনেকগুলো লোক একসাথে মিলে ম্যানেজার জুকে গোল্ডেন জেলি খাওয়ানোর ট্রাই করতেছিল। আর সত্যি এই সিনটা দেখার পর আমি আমার হাসি থামিয়ে রাখতে পারিনি। ম্যানেজার জু বলতেছিল, প্লিজ আমাকে মাফ করে দাও, আজকের পর থেকে এরকম ফালতু কথা আমি কখনোই বলবো না, তবুও প্লিজ আমাকে মাফ করে দাও। বস ক্যাং ম্যানেজার জুকে দেখার পর বলতেছিল, ম্যানেজার জু আপনার সাথে সব কি হচ্ছে? আপনি কি ভুল করেছেন যার কারণে এরা সবাই আপনার সাথে এইরকম ব্যবহার করতেছে? তারপর সিন চেঞ্জ হয় আর আমরা সিচুইকে দেখতে পাই। ও বলতেছিল, ব্রাইট প্রাইস পাওয়ার পর আমার লাইফ একদম সফট হয়ে যাবে, আমি অনেক ভালোভাবে জীবনযাপন করতে পারবো। সকালবেলা জিয়াং রেনের ব্যবহারের কারণে আমার অনেক রাগ হয়েছিল, কিন্তু এই সময় আমাকে শান্ত থাকতে হবে আর আমাকে দেখতে হবে জিয়াং রেন কখন আমাকে ব্রাইট প্রাইজ দেয়। তখনই আমরা দেখতে পাই সিচুইয়ের ওইখানে কারো কল আসে। সিচুই বলতেছিল, বস ক্যাং তো ফাইনালি আপনি আমাকে মনে করলেন, আপনি কি জানেন কতদিন পর আপনি আমাকে কল করেছেন? বস ক্যাং বলতেছিল, এইসব কথা বাদ দাও, তুমি কি কিছু জানো নিজের ব্যাপারে? আমি কিছুক্ষণ আগে জিয়াং রেনকে রিয়েল এস্টেট কোম্পানির সামনে দেখেছিলাম আর রিয়েল এস্টেট কোম্পানিতে জিজ্ঞেস করার পর আমি জানতে পারলাম ও ওইখান থেকে অনেক বড় একটা জমি কিনেছে। আর তুমি আমাকে বলতেছো তোমার নজর জিয়াং রেনের উপরে আছে, ও এইখানে জমি কিনতেছে আর তুমি কিছুই জানো না? বস ক্যাং এর কথা শোনার পর সিচুই অনেক রাগ হয়ে গেছিল আর ও বলতেছিল, কি ওর এত বড় সাহস, ও জমি কিনবে? ওর কাছে এতগুলো টাকা এলো কিভাবে? ওর কাছে আমি কতদিন যাবত ব্রাইড প্রাইস চাচ্ছি কিন্তু ও আমাকে টাকা দিচ্ছে না, কিন্তু জমি কেনার সময় ওর টাকা ঠিকই বেরোইছে। বস ক্যাং বলতেছিল, এটা কোনো ছোটখাটো ব্যাপার নয়, ও অ্যাডভান্স স্বরূপ $30,000 দিয়েছে। আমার মনে হয় ওর কাছে ব্রাইড প্রাইস দেওয়ার যে টাকাগুলো ছিল ওই টাকা দিয়ে ও জমি কিনেছে। তো জিয়াং রেন কি তোমার সাথে ব্রেকআপ করার ব্যাপারে ভাবতেছে নাকি? সেইচুই বলতেছিল, ওই শালার এত বড় সাহস, ও ব্রাইড প্রাইজের টাকা দিয়ে জমি কিনেছে আর ওই শালার কি যোগ্যতা আছে যে আমার সাথে ও ব্রেকআপ করবে? শুধু একবার আমি ওকে চোখের সামনে পাই ওকে নিশ্চয়ই আমি মেরে ফেলবো। বস ক্যাং বলতেছিল, সেইচুই শান্ত হয়ে যাও, রাগের মাথায় কোনো ভুল করবে না, আমি বলে দিলাম। তুমি তাড়াতাড়ি গিয়ে জিয়াং রেনকে খোঁজো আর দেখো ও কোথায় আছে আর দেখো ও জমি কেন কিনেছে। সেইচুই বলতেছিল, আমি ওই শালার সাথে একদম শান্ত মাথায় কথা বলবো না, আজ ও বুঝতে পারবে যে আমার বিরুদ্ধে গেলে কি হবে ওর হাল। ও আমার ব্রাইড প্রাইস খরচ করেছে তাই না? আজকে আমি অনলাইন ওকে সবার সামনে এক্সপোজ করে দিব, কালকে থেকে ও কাউকে মুখ দেখানোর মতো থাকবে না। আর ওইখানে জিয়াং রেন ওর ঘরের মধ্যে ভাবতেছিল নিজের জন্য একটা সিক্রেট বেস তৈরি করতে আর ওইখানে সাপ্লাই নিয়ে আসতে অনেকগুলো টাকার প্রয়োজন হবে। তো জম্বির এর আসার আগে আমি এতগুলো টাকা কোথায় পাবো? কিন্তু হঠাৎ ওই জিয়াং রেনের ঘরের দরজায় কেউ জোরে জোরে নক করতেছিল। অবাক হয়ে জিয়াং রেন ভাবতেছিল, এত জোরে জোরে দরজা ধাক্কা দিচ্ছে কি? আমরা দেখতে পাই ওইখানে সিচুই আর ওর সাথে একটা মেয়ে এসেছে। জিয়াং রেন বলতেছিল, তোমরা দুজন আমার বাড়ির সামনে কি করতেছো? সিচুই বলতেছিল, শালা জিয়াং রেন তোর এসব বলার কারণটা কি আর তোর সাহস কত বড় হয় তুই আমার ব্রাইড প্রাইস খরচ করেছিস? জিয়াং রেন বলতেছিল, সিচুই কি ফালতু কথা বলতেছো? এই সময় আমি ইম্পর্টেন্ট একটা কাজ করতেছিলাম, তো ফালতু তুমি আমার মাথা নষ্ট করবে না, যদি কোনো কাজের কথা থাকে তাহলে আমাকে বলো আর না হলে তুমি চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও। সিচুই বলতেছিল, শালা জিয়াং রেন আমি তোর ব্যাপারে সবকিছুই জেনে গেছি, তুই আমার ব্রাইড প্রাইজের টাকা দিয়ে একটা জমি কিনছিস তাই না? আমি প্রথম থেকেই তোমাকে বলে দিচ্ছি ওই ব্রাইড প্রাইজ আমার ছিল, তো ওই টাকা দিয়ে তুমি যে জমি কিনছো ওটাও আমার হবে। জিয়াং রেন বলতেছিল, সিচুই তুমি মনে হয় আমার সামনে মাল খায় আলছো নাকি? ওই জমিগুলো যখন আমি আমার টাকা দিয়ে কিনেছি ওগুলো তোমার হলো কিভাবে? দেখো সিচুই আমি তোমাকে একটা কথা ক্লিয়ারলি বলে দেই, আমার কাছে অনেক টাকা আছে কিন্তু তোমার মতো কুত্তার বাচ্চার উপর আমি একটা টাকাও খরচ করবো না। আর তোমার কি মনে হয় তোমার ব্যাপারে আর বস ক্যাং এর ব্যাপারে আমি কি কিছুই জানি না? এত কিছু করার পরেও তুমি আমার সামনে এসে দাঁড়িয়ে আছো? সিচুই ভাবতেছিল, এই শালা জিয়াং রেন বলতেছেটা কি? আমার আর বস ক্যাং রিলেশনশিপের ব্যাপারে কিভাবে জানলো? তখনই অন্য মেয়েটা বলতেছিল, তোমরা দুজন একটু শান্ত হও, আমার মনে হয় এখানে কোনো না কোনো একটা ভুল হচ্ছে, তোমরা দুইজন তো কাপলস, তো তোমাদের এইভাবে ফাইট করা একদমই উচিত হবে না। জিয়াং রেন বলতেছিল, আমার কোনো ভুল হচ্ছে না, আর তাছাড়াও সিচুই আর আমি একদম কাপল নই, ওই শালা বস ক্যাং আর সিচুই হচ্ছে কাপল। তো তোমার যদি কোনো প্রশ্ন থাকে তুমি গিয়ে ওকে জিজ্ঞেস করো আর গিয়ে ব্রাইড প্রাইসও ওর কাছে নাও। আমার মাথা একদমই খারাপ আছে, তো তুমি একদমই আমাকে ডিস্টার্ব করবে না। তো এখন আমি ঘুমানোর জন্য গেলাম, তুমি আমাকে একদমই ডিস্টার্ব করবে না। সিচুই বলতেছিল, এটা তো একদম ইম্পসিবল। এই জিনিসটা জিয়াং রেনকে কে বললো? আমি আর বস ক্যাং তো হোটেলের মধ্যে অনেক সিক্রেটলি
দেখা করতাম। আমি তো আমার কোনো বন্ধুকেই বস গ্যাং এর ব্যাপারে বলিনি। অন্য মেয়েটা সিচুইকে বলতেছিল, সিচুই তোমার সাথে এত কিছু হয়ে গেছে, তুমি আমাকে কিছুই বললে না। যদি তুমি আমাকে আগে কিছু বলতে তাহলে আমি কিছু না কিছু তো করতে পারতাম। ওই শালা বস গ্যাং এর ওইখানে তুমি কি দেখলে যে তুমি ওর ওইখানে চলে গেলে? কমসে কম ব্রাইট প্রাইস পাওয়া পর্যন্ত তো তুমি নিজেকে কন্ট্রোল করতে পারতে। আর এখন যেহেতু জিয়াং রেন সবকিছু জানতে পেরে গেছে, তো ওকে বোঝানোটা একদমই কঠিন হয়ে যাবে। সিচুই বলতেছিল, আমি আর বস গ্যাং হোটেলের মধ্যে শুধু কয়েকবার দেখা করেছিলাম, আর আমি জানি না যে কিভাবে জানতে পারলো। আর হোটেল থেকে চেক আউট করার পর তো আমি সব ডিটেলস গায়েব করে দিয়েছিলাম। ভ্যানসুইয়া, আমার ভাগ্য মনে হয় অনেক খারাপ ছিল, না হলে আমার সাথে এমনটা কখনোই হতো না। ভ্যানসুইয়া বলতেছিল, আচ্ছা ঠিক আছে, আমরা এখন বাড়ি যাই আর অনেক ভালো একটা বুদ্ধি নিয়ে জিয়াং রেনের কাছে আবার ফিরে আসবো। সিচুই বলতেছিল, এই কাজটা করা ছাড়া তো আমাদের কাছে আর কোনো উপায় নাই, আমাদের এই কাজটাই করতে হবে। ভ্যানসুইয়া ভাবতেছিল, সিচুই তুমি অনেক বড় একটা ভুল করে ফেলেছো। এখন যেহেতু জিয়াং রেন তোমার উপর ইন্টারেস্ট নিচ্ছে না, তো আমি এবার ট্রাই করব। আমার ভাগ্য যদি ভালো হয় তাহলে আমি জিয়াং রেনকে পড়াইতে পারবো। আর তাছাড়াও আমরা দুজন তো সিস্টার, তাই না? আমি কিছুদিনের জন্য তোমার বয়ফ্রেন্ডকে শুধু বড় করতেছি, আর এই ব্যাপারে একটুও আশা নাই যে ও তোমার কাছে ফিরে আসবে। পরের দিন আমরা দেখতে পাই জিয়াং রেন ওর ফ্যাক্টরি বানানোর জায়গাতে চলে এসেছে। জিয়াং রেন বলতেছিল, তোমরা তো দেখতেই পাচ্ছ এই ফ্যাক্টরিটার অর্ধেক কাজ শেষ হওয়ার আগেই এটা বন্ধ হয়ে গেছে। তোমরা এই ফ্যাক্টরিটাকে রিনোভেট করে নতুন একটা ঘর বানাবে। তো এখন তোমরা আমাকে ক্লিয়ারলি বলো যে এই কাজটা শেষ করতে তোমাদের কতক্ষণ সময় লাগবে। সুপারভাইজার লি বলতেছিল, আমাদের এই ওয়ালগুলো আবারও নতুন করে বানাতে হবে, আর আপনার মতো এইখানে বড় বড় টাওয়ার বানাতে হবে, আর এই জমির চারপাশে অনেক ভয়ঙ্কর তার কাটার বেড়া দিতে হবে, আর এইখানে অনেক শক্তিশালী স্টিলের দরজা বানাতে হবে, যত ভয়ঙ্কর এটা কি হোক না কেন, যাতে এই দরজার কিছুই না হয়। আর সাথে এইখানে থাকা সব উইন্ডোর মধ্যে বুলেট প্রুফ গ্লাস লাগাতে হবে। তো স্যার, আমি কি আপনাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারি? আপনি কোন গ্যাং এর সাথে পাঙ্গা নিয়েছেন যে আপনি এই নর্মাল ওয়ার্ল্ডের মধ্যে এত ভয়ঙ্কর একটা বাড়ি বানাচ্ছেন? আজ পর্যন্ত আমি আমার লাইফে অনেকগুলো বাড়ি বানিয়েছি, কিন্তু কেউ আমাকে এই ধরনের বাড়ি বানাতে বলেনি। আর সাথেই আপনি সিটির থেকে অনেক দূরে একটা মাউন্টেনের মধ্যে ঘর বানাচ্ছেন। তো এর পেছনে কি আপনার কোনো স্পেশাল কারণ আছে? জিয়াং রেন বলতেছিল, তো সত্যি কথা বলতে আপনাদের এসব জানার একদমই প্রয়োজন নাই। আমি শুধু তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, তুমি কি 1 মাসের মধ্যে এই কাজটা কমপ্লিট করতে পারবে নাকি পারবে না? আর সাথে এই কাজটা করতে তোমার কত টাকার প্রয়োজন সবকিছুই আমাকে প্রথমেই বলে দাও, যাতে আমি এটা তৈরি করতে পারি। সুপারভাইজার লি বলতেছিল, স্যার আমাদের মাফ করে দিন, আমরা এই কাজটা 1 মাসের মধ্যে করতে পারবো না। জিয়াং রেন বলতেছিল, ফালতু কথা বলা বন্ধ করো, এমনটা নয় যে কাজ কমপ্লিট হওয়া সম্ভব না। তুমি যদি আমার এই কাজ না করো তাহলে আমি অন্য কাউকে এই কাজটা দিয়ে দিব। সুপারভাইজার লি বলতেছিল, স্যার আমাদের কাছে অনেক কম লোক আছে, এইসব লোক দিয়ে তো 1 মাসের মধ্যে একটা নর্মাল বাড়ি বানানো সম্ভব, কিন্তু আপনি যেভাবে বলতেছেন ওভাবে বানানো ইম্পসিবল। জিয়াং রেন বলতেছিল, সুপারভাইজার লি, না তো আপনি এতটাও বোকা আর না তো আমি। শুধু একটা সিম্পল কথা হচ্ছে, আমি চাই না যে অন্য কারো কাছে এই কাজটা দেওয়ার জন্য যাই। তুমি আমাকে ক্লিয়ারলি বলো যে এই কাজটার জন্য তুমি মানা করতেছো কেন? সুপারভাইজার লি বলতেছিল, বস একটা কথা হচ্ছে, এই কাজটা করার জন্য আমাকে বাইরে থেকে অনেকগুলো লোক নিয়ে আসতে হবে, আর সেই কারণে এখানে অনেকগুলো এক্সট্রা টাকা লাগবে। তো আমার মনে হয় না আপনি ওই টাকাটা পে করবেন। জিয়াং রেন বলতেছিল, আমার কোনো যায় আসে না, বলো তোমার কত টাকা প্রয়োজন, তুমি যত টাকা বলবে আমি অত টাকাই দেওয়ার জন্য প্রস্তুত। সুপারভাইজার লি বলতেছিল, স্যার নরমালি তো এখানে অর্ধেক টাকা দরকার ছিল, কিন্তু আপনি যেভাবে বলতেছেন সেভাবে কাজ করতে হলে আপনাকে কমসে কম $20 মিলিয়ন প্রয়োজন, কারণ সবগুলো ওয়ার্কারকে আমাকে ডাবল পে করতে হবে, আর সাথে এখানে অনেকগুলো এক্সট্রা ওয়ার্কার নিয়ে আসতে হবে। বস জিয়াং রেন, আমি চাইলে আপনাকে মিথ্যা কথা বলে আপনার কাছ থেকে এই কাজটা নিতে পারতাম, কিন্তু আপনিও তো জানেন প্রথমের লোকটা কেন পালিয়ে গেছে। যখন কেউ ওর কাজের জন্য ন্যায্য মূল্য পাবে না তখন ও তো কাজ ছেড়ে দিবেই, তাই না? জিয়াং রেন বলতেছিল, আচ্ছা ঠিক আছে, তোমার $20 মিলিয়ন প্রয়োজন তাই না? সুপারভাইজার লি বলতেছিল, হ্যাঁ বস, আমাদের $20 মিলিয়ন প্রয়োজন, কিন্তু আমাদের $5 মিলিয়ন অ্যাডভান্স দিতে হবে। আপনার $5 মিলিয়ন দেওয়ার পরেই আমরা কাজ শুরু করতে পারবো। জিয়াং রেন বলতেছিল, আচ্ছা তোমরা কাজ শুরু করো, আমি তোমাদের 1 সপ্তাহের মধ্যে $5 মিলিয়ন দিয়ে দিব। তবে একটা কথা মনোযোগ দিয়ে শোনো, আমার কাজ 1 মাসের মধ্যেই কমপ্লিট হওয়া প্রয়োজন, এর থেকে একদিনও আমি এক্সট্রা তোমাদের দিব না। সুপারভাইজার লি বলতেছিল, আচ্ছা ঠিক আছে বস, আমি এই কাজটা করে দিব, কিন্তু বস অ্যাডভান্সের জন্য 1 সপ্তাহ বেশি হয়ে যাচ্ছে না একটু? জিয়াং রেন বলতেছিল, তোমাদের একদম টেনশন করার প্রয়োজন নাই, আমি 100% শিওর তোমাদেরকে পে করব। আমি যদি তোমাদের পে করতে না পারি তাহলে এই জমিটা তোমাদের হয়ে যাবে। সুপারভাইজার লি বলতেছিল, আচ্ছা ঠিক আছে বস, যদি এমনটা হয় তাহলে আমি এখনই কাজ শুরু করে দিচ্ছি। তখনই আমরা দেখতে পাই ভ্যানসুয়া ওখানে চলে এসেছে, আর ও বলতেছিল, ব্রাদার জিয়াং আপনি কেমন আছেন? আমি এখানে আপনার সাথে দেখা করতে এসেছি। জিয়াং রেন বলতেছিল, ভ্যানসুয়া তুমি এখানে কেন এসেছো? যতদূর আমার মনে আছে আমি তো তোমাকে দেখা করার জন্য ডাকিনি, আর না ডাকতেই চলে আসা লোকেরা আমার একদমই পছন্দ না। ভ্যানসুয়া বলতেছিল, ব্রাদার জিয়াং রেন আপনি কি বলতেছেন এসব? আপনি সিচুয়ের সাথে রেগে আছেন এটা আমি মানি, কিন্তু আপনি আমার সাথে রেগে আছেন কেন? সিচুই আপনাকে ধোকা দিয়েছে, এই ব্যাপারে তো আমার কোনো হাত নাই। জিয়াং রেন ভাবতেছিল, কুত্তার বাচ্চা, আগের লাইফে সিচুই ধোকা দেওয়ার পেছনে তোরও হাত ছিল, তুমি ওকে সম্পূর্ণ হেল্প করেছিল যাতে ও আমার ফ্যামিলির প্রপার্টি নিতে পারে, আর এই জন্য আমি যতটা সিচুইকে ঘৃণা করি অতটা তোকেও ঘৃণা করি, আর 100% শিওর থাকো এই লাইফের মধ্যে আমি তোমাকেও ছাড়বো না। জিয়াং রেন রেগে যায়, আর ও বলতেছিল, আমি তোমাকে বলছি না তুমি এখানে কি করতেছো, আমি তোমাকে একদম এখানে ডাকিনি, আর এটা আমার জায়গা। তখনই ভ্যানসুয়া বলতেছিল, ব্রাদার জিয়াং আপনি যে জমিটা কিনেছিলেন এইটাই কি ওইটা? সত্যি এখানকার দৃশ্য তো অনেক ভালো, আপনি কি এখানে একটা ভিলা বানাবেন নাকি? প্লিজ আপনি আমাকে এই জায়গাটা একবার ঘুরিয়ে দেখান, আমি এই পুরো জায়গাটা একবার ঘুরিয়ে দেখতে চাই। হাত ছাড়িয়ে নিতে নিতে জিয়াং রেন বলতেছিল, আমি এখানে ভিলা বানাবো না কি বানাবো এটা তোমার কোনো জানার বিষয় নয়, আর প্রথম কথা হচ্ছে তোমাকে এখানে কে ডেকেছে যে তুমি এখানে আসছো? সত্যি তোমাদের দুইজনের মধ্যে একদমই শরম নাই, তোমাকে যত লাথি মারা হোক না কেন তোমরা দুইজন দৌড়ে আবার আমার কাছেই চলে আসো, তোমাদের মধ্যে কি একটু শরম নাই? ভ্যানসুয়া ভাবতেছিল, জিয়াং
জিয়াং রেনের আবার কি হলো? ও আমার সাথে এরকম অদ্ভুত ব্যবহার কেন করতেছে? এ সিসুয়ের সাথে রেগে আছে, এটা আমি বুঝতে পারতেছি, কিন্তু এ আমার উপর কেন রেগে আছে? আগে যদি আমি শুধু একে টাচ করতাম তাহলে এ শরমে কিছুই বলতে পারতো না, কিন্তু আজকে যখন আমি এর এত কাছে এসেছি তখন এ আমাকে সরিয়ে দিচ্ছে, আর তাছাড়াও আমাকে অনেক খারাপ কথাও তো বলতেছে। আমার তো অনেক রাগ হচ্ছে এখানে। তখন এই জিয়াং রেন ওইখানে বলতেছিল, তোমরা ভালোভাবে কাজ করো, আমার এত ছোট গেট হবে না, গেট অনেক বড় বানাতে হবে। ভ্যান সুইয়া বলতেছিল, জিয়াং রেন তুমি কোথায় যাচ্ছ? তুমি আমাকে ইগনোর করতেছো নাকি? ভ্যান সুইয়া ভাবতেছিল, যা কিছুই হয়ে যাক না কেন এই সুযোগটা একদমই হাতছাড়া করা যাবে না। জিয়াং রেন সিসুইকে একদম দূরে সরিয়ে দিয়েছে, এটাই আমার সুবর্ণ সুযোগ জিয়াং রেনের কাছে আসার, আর তারপরে এই জমিটা আমার নামে হবে। আমার মনে হয় না আমার মধ্যে কোনো কমতি আছে যে জিয়াং রেন আমার উপর মনোযোগ দিবে না। আজ মনে হয় ও সিসুইয়ের কারণে আমার উপর রেগে আছে, কিন্তু একদিন না একদিন ও তো আমার দিকে নজর দিবে, তাই না? আর তারপর আমরা দেখতে পাই জিয়াং রেন ওর বাসায় চলে এসেছে। জিয়াং রেন বলতেছিল, আমি আমার বাড়ির কাগজগুলো ব্যাংকে রেখেছি, তারপরেও আমি শুধু $3 মিলিয়ন পেয়েছি। কনস্ট্রাকশনের অ্যাডভান্স স্বরূপ এই টাকা একদমই হবে না, আমাকে আরো $2 মিলিয়ন প্রয়োজন। আর 1 মাসের মধ্যে জম্বির এরা শুরু হয়ে যাবে। এখানে আমার 1 মিনিটও ওয়েস্ট করা একদম উচিত হবে না। আমাকে কোন না কোনো ভাবে টাকা কামাতে হবে, যাতে আমি নিজের জন্য একটা সেফ বেস তৈরি করতে পারি। আমি তো এখনই বললাম 1 মাস পর জম্বির এরা শুরু হয়ে যাবে। জম্বির এরা শুরু হওয়ার পর টাকা কোনো মূল্য থাকবে না। তো যদি আমি এই ঘরটাকে 10-12ও বেচে দেই তাহলে তো কোনো সমস্যা হবে না। আমি ডিসাইড করে নিয়েছি জম্বির এরা আসার আগে আমি এই কাজটাই করব। আমার এই একটা ঘরকে বারবার বেচে আমি অনেকগুলো টাকা কামাই করব। তো এখন শুধুমাত্র যত তাড়াতাড়ি সম্ভব আমাকে আমার ঘরের জন্য নতুন বায়ার খুঁজতে হবে। তখনই গেটের মধ্যে কেউ নক করতেছিল আর বলতেছিল, জিয়াং রেন তাড়াতাড়ি দরজা খোলো, আমি তোমার সাথে ইম্পর্টেন্ট কথা বলতে এসেছি। তখনই জিয়াং রেন বলতেছিল, ওই শালা বুড়া আবার চলে আসছে। এই কুত্তার বাচ্চাকে আমি কতবার মানা করব? এর সমস্যাটা কি আমি বুঝি না। এই বুড়াটার নাম হলো গ্র্যান্ডপা লি। এ আমার ঘরের নিচের ফ্লোরেই থাকে। এ অলরেডি ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর কিনে ফেলেছে, আর এ থার্ড ফ্লোরও এখন চায়, যেটা আমার প্যারেন্টস অলরেডি আমার নামে করে রেখেছিল। আর এই জন্য এ প্রতিদিন কমসে কম একবার আমার বাড়িতে আসবে আর আমাকে ডিস্টার্ব করবে। আগের লাইফে তো আমার এই ঘরটা আমি সিসুইকে দিয়ে দিয়েছিলাম, কারণ আমাকে তো ওকে বিয়ে করতে হতো। সিসুইয়ের নামে এই জমিটা লিখে দেওয়ার আগে ও আমাকে অনেক সমস্যার মধ্যে ফেলে দিয়েছিল। অনেকবার তো এ আমার ঘরে পেইন্ট ফেলে দিয়েছিল, আর অনেকবার তো আমার দরজার সামনে অনেক আবর্জনা ফেলে দিয়েছিল, আর সাথে অনেকবার আমার ঘরের লককে জাম করে দেওয়ার চেষ্টা করেছিল। আর প্রতিদিন চিল্লাচিল্লি করার সমস্যা, এটা তো এর সবসময় লেগেই আছে। তখনই আমরা দেখতে পাই গ্র্যান্ডপা লি বলতেছিল, কালকে রাতে তুমি ক্লাবিং করতেছিলে তাই না? কালকে রাতে অনেক চিল্লাচিল্লি করছো, আর তার জন্য আমি একদম ঘুমাইতে পারিনি। তো তুমি কখন শুধরাবে? জিয়াং রেন তুমি যদি এইসব কাজই করতে চাও তাহলে এক কাজ করো, এই ঘরটা আমার কাছে বেঁচে দাও আর অন্য কোথাও গিয়ে এই কাজ করো। জিয়াং রেন বলতেছিল, ফালতু কথা বলা বন্ধ করো, আমি কালকে রাতে 10টা বাজার আগেই তো ঘুমিয়ে পড়েছিলাম, তো আমি ক্লাবিং করবো কখন? আমি মানতেছি আপনি বুড়া হয়ে গেছেন আর আপনার মাথার 2-3টা তাস ছেড়ে গেছে, আর আমি আপনার এই ফালতু কথাগুলো একদমই শুনবো না। গ্র্যান্ডপা লি বলতেছিল, আমি কালকে তোমার বাড়ি থেকে আওয়াজ শুনেছিলাম, তো এটা ক্লাবিং এর ছিল নাকি অন্য কিছু ছিল আমি কিছুই জানি না। কালকে শুধুমাত্র তোমার জন্য আমার অনেক সমস্যা হয়েছে। জিয়াং রেন আমি তোমাকে আগেই বলে দিয়েছিলাম আমি একজন ধৈর্যশীল মানুষ, আমার ধৈর্যের পরীক্ষা নেবে না একদম, কিন্তু যখন আমি রেগে যাব তখন কারো বাপ নেই যে আমাকে থামাবে। আর আমার মনে হয় তোমার মতো ইয়াংম্যান আমার এই কথাটা বুঝতে পারবে না। তো আমি এই জন্যই তোমাকে বলি তোমার এই ঘরটা তুমি আমাকে বেচে দাও, আমি তোমাকে অনেক ভালো প্রাইস দিব। জিয়াং রেন বলতেছিল, আচ্ছা ঠিক আছে তুমি শান্ত হও, আমি এইখানে থাকতে থাকতে তোমার জন্য একদম পাগল হয়ে যাচ্ছি, আর আমি এই ঘরে একদমই আর থাকতে চাই না। আমি তোমাকে অবশ্যই এই ঘরটা বেচে দিব, আমার কোনো সমস্যা নাই। জিয়াং রেনের কথা শোনার পর গ্র্যান্ডপা লি শক হয়ে গেছিল, আরও বলতেছিল, জিয়াং রেন তুমি সত্যি কথা বলতেছো? আজকের আগে আমি তোমাকে যেই দিনে জিজ্ঞেস করেছিলাম তুমি আমাকে মানাই করে দিয়েছিলে, আজকে এমন কি হলো যে তুমি ঘর বেচার জন্য একদম তৈরি হয়ে যাচ্ছ? এমনটা আবার নয়তো যে সিসুই তোমাকে ছেড়ে দিয়েছে এই জন্যই তুমি এই ঘরে থাকতে চাচ্ছ না? জিয়াং রেন বলতেছিল, আমার সাথে কি হচ্ছে না হচ্ছে আপনার দেখার একদমই বিষয় নয় এটা, আমি আপনাকে ঘর বেচে দিব, তবে আমার শুধু এখানে একটা শর্ত আছে। গ্র্যান্ডপা লি বলতেছিল, আচ্ছা ঠিক আছে তুমি আমাকে বলো তোমার কি কন্ডিশন? ওই কন্ডিশন যদি আমি মানতে পারি তাহলে আমি অবশ্যই মেনে নিব। জিয়াং রেন বলতেছিল, এটা তেমন কোনো বড় ব্যাপার নয়, আমার নতুন বাড়িটা তৈরি হতে কমসে কম 6 মাস লাগবে, তো এই 6 মাস আমি তোমার এই ঘরে থাকতে চাই। আমাকে আমার নতুন বাড়ি বানানোর জন্য $5 মিলিয়ন পে করতে হবে, আর সাথে এই বাড়ির জন্য আমি $10 মিলিয়ন লোন নিয়ে রেখেছিলাম। তো আমার কন্ডিশন হচ্ছে এটাই যে এই ঘরের জন্য আমাকে $5 মিলিয়ন পে করতে হবে, আর সাথে 6 মাস পর্যন্ত এই ঘর খালি করার জন্য অপেক্ষা করতে হবে। আর এই কথাটা তো আপনিও জানেন যে এই ঘরটার ভ্যালু $5 মিলিয়নের থেকে অনেক বেশি, তো আমার মনে হয় আপনার এই ব্যাপারে কোনো প্রবলেম থাকবে না। গ্র্যান্ডপা লি বলতেছিল, তোমার কি মনে হয় না যে 6 মাস অনেক বেশি হয়ে যাচ্ছে? আর তাছাড়াও আমি কিভাবে বিশ্বাস করবো যে তুমি 6 মাস পর ঘর ছেড়ে দিবে? জিয়াং রেন বলতেছিল, তোমার মানতে হলে মানো, না হলে নাই, আমি এই ঘরটা না হলে অন্য কাউকে বেঁচে দিব। তখনই গ্র্যান্ডপা লি বলতেছিল, আচ্ছা ঠিক আছে আমার এই সত্য চলবে, তবে আমি এখানে একটা কন্ট্যাক্ট তৈরি করব, তারপরে আমি তোমাকে টাকা দিব। জিয়াং রেন বলতেছিল, কি আপনি একটা কন্ট্যাক্ট করতে চান? আপনি কন্ট্যাক্ট তৈরি করুন, আমি আপনাকে সাইন করে দিচ্ছি। আর তাছাড়াও আমি কি আপনার সাথে কোনো ধোকাবাজি করতে এসেছি নাকি? আমার নতুন বাড়ি তৈরি হওয়ার সাথে সাথে আমি ওইখানে চলে যাব, আর তারপর আমার এই সুন্দর ঘরটা আপনার হয়ে যাবে। আর সাথে জিয়াং রেন বলতেছিল, বুড়া তুই আমাকে অনেক জ্বালাইছিস, তুই আমার ঘর কিন, সমস্যা নাই, আমার ঘর কেনার পর এই 3 তলার বিল্ডিং তোর হয়ে যাবে, কিন্তু 1 মাস পর যদি কোনো জম্বি এসে তোকে মেরে ফেলে এখানে আমার কোনো দোষ নাই। জিয়াং রেন ভাবতেছিল, আমার কাছে লোনের অলরেডি $3 মিলিয়ন চলে এসেছে, আর গ্র্যান্ডপালির $5 মিলিয়ন ট্রান্সফার করার পর আমার কাছে $8 মিলিয়ন হয়ে যাবে, আর সেই সাথে অ্যাডভান্সের টাকাটা আমার কনফার্ম হয়ে যাবে, আর তাহলে আমার কোনো সমস্যা হবে না। তো সর্বপ্রথম আমি একটা কাজ করি, আমার সিস্টেমে দেওয়া সবকিছু টাস্ক কমপ্লিট করে ফেলি, আর সেই সাথে আমি জানতে পারবো আমি কোন রেওয়ার্ড পাবো। আর তাছাড়া তো জমি কেনার টাস্কটা কমপ্লিট হয়ে গেছে, আর শুধুমাত্র আমাকে 1 বছরের সাপ্লাই কিনতে হবে, আর
তাতেই আমার সিস্টেমের দেওয়া টাস্ক কমপ্লিট হয়ে যাবে আর আমি 10 পয়েন্ট পাবো। তারপর আমরা দেখতে পাই জিয়াং র্যানকে, ও একটা মলের মধ্যে চলে এসেছে। জিয়াং র্যান ওইখানে অনেক স্পিডে মলের মধ্যে অনেক জিনিস কিনতেছিল। ওইখানে থেকে সবাই বলতেছিল এই ছেলেটা কি করতেছে, এর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার মনে হয় এই মল খালি করার ট্রাই করতেছে। তো জিয়াং র্যান এখানে মল খালি করবে কিনা আমরা দেখবো পরের এপিসোডে। ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।